রোজার মুখের রেখা কঠিন হয়। কয়েক মুহূর্তের নীরবতা। রোজা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে তখন কঠোরতা, ঠোঁটের কোণে এক ঠান্ডা বিদ্রূপের ছায়া। তোমরা জানো না? তার কণ্ঠে নির্লিপ্ত, কিন্তু তার ভিতরে এক প্রচণ্ড তুষার ঝড়ের মতো ক্ষোভ দানা বাঁধছে। কয়েক মুহূর্ত চুপ থেকে সে হঠাৎই পাশের টেবিল থেকে লোহার রড তুলে নেয়। এক নিঃশব্দ আঘাত দিয়ে সেটা মেঝেতে ফেলতেই একটা ধাতব শব্দ ঘরের অন্ধকারে প্রতিধ্বনি হয়। ছেলেগুলোর শরীর দিয়ে যেন শীতল একটা স্রোত বয়ে যায়। রোজার চোখে এখন যেন আগুন জ্বলছে। তোমরা তাহলে সত্যিই আমাকে বলবে না যে কে তোমাদেরকে সুপারিশ দিয়েছে? রোজা ঠান্ডা গলায় বলে। এরকম কোনো আভাস না দিয়েই সে ছেলেগুলোর একজনের দিকে এগিয়ে গিয়ে লোহার রডটা তার বেঁধে রাখা হাতের খুব কাছে নামিয়ে আনে। তার ঠোঁটের কোণে কেবলমাত্র একটা হালকা হাসি খেলা করে, আর সেই মুহূর্তে ছেলেটির মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। একটা হালকা চাপ দিয়ে সে রডটা মুঠো করে ধরল। কিছু বলার আগেই সে আবার ফিসফিসিয়ে বলে ওঠে, সত্যি বলো, নইলে আমি যা করতে পারি তোমরা তা কল্পনাও করতে পারবে না। এইবার ছেলেগুলো নিজেকে ধরে রাখতে পারে না। তারা বুঝতে পেরেছে রোজা মায়া দেখানোর কেউ নয়। এই নারী সাধারণ কোনো নারীর মতো নরম নয়। যন্ত্রণার ভয়ে তাদের শ্বাস ভারী হয়ে আসে। শেষে একজন ফিসফিস করে বলে, বিশ্বাস করুন ম্যাডাম, নাম আমরা জানি না, কিন্তু উনি কোনো নায়ক বা গায়ক হবে। অনেক বড় মিডিয়া পার্সোনালিটি। আমাদেরকে অনেকগুলো টাকা দিয়েছে এই কাজের জন্য। রোজা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে। এরপরে তাদের কাছে এসে বলে, তার নামটা বলো। আমি খুব ভালো করেই জানি তোমরা তার নাম জানো। আমাকে বোকা বানানোর চেষ্টা করলে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। সত্যি বললে কোনো রকম ক্ষতি না করেই ছেড়ে দিব, কথা দিলাম। এবারে পেছন থেকে একটা ছেলে আমতা আমতা করে বলে ওঠে, সসা সাদ সাদ আহমেদ রহমান। রোজার মুখের রং বদলে যায়। তার কঠিন মুখাবয়ব হঠাৎই ফ্যাকাশে হয়ে ওঠে। আহমেদের নাম শুনে এক মুহূর্তের জন্য তার পৃথিবী থমকে দাঁড়ায়। তার হাতে ধরা লোহার রডটা হঠাৎ যেন ভারী হয়ে ওঠে। মনকে স্থির রাখতে চেষ্টা করলেও চোখের পলক পড়ার আগে তার সমস্ত শক্তি আর বিশ্বাস ধ্বংস হতে শুরু করে। বুকের ভিতর কোথাও এক অসহনীয় কষ্ট জমা হয়। ছেলেগুলোর ঠান্ডা চোখের দিকে তাকিয়ে সে যেন নিজের বিশ্বাসের চূড়ান্ত ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। তার মানে সে যেটা কখনো কল্পনাও করেনি সেটাই সত্যি হলো। আহমেদ আবারও তাকে ধোঁকা দিয়ে দেশে ফিরিয়ে আনলো। রোজার রাগ যেন ধীরে ধীরে আকাশচুম্বী পৌঁছে যাচ্ছে। গত আধ ঘন্টা যাবৎ সে আহমেদের নাম্বারে কল দিয়েই যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। কল রিং হতে হতেই কেটে যাচ্ছে। মেজাজ খারাপ হলো রোজার। সারাদিন মাই কুইন বলে তো মুখ ননস্টপ মেশিনের মতো চলতেই থাকে, আর এখন সে যে এতবার কল করছে সেই কলটা পর্যন্ত ধরছে না সে। নিজেকে কি অনেক বড় সেলিব্রিটি মনে হয় তার? রোজা মনে মনে একটা দারুণ পরিকল্পনা করে নিল। এরপর খালি মাই কুইন বলে ভালোবাসা দেখাতে আসুক একবার। সত্যি সত্যি ওনার ঠোঁটে আমি বিদেশি ফেবিকল লাগিয়ে বিচুটি পাতা ঘষে দিব। রোজা ধপ করে বসে পড়ল চেয়ারে। ঘড়ির দিকে তাকালো একবার। আর 10 মিনিটের মধ্যে যদি অহনারা না আসে তাহলে তাদেরকে গুলি করারও পরিকল্পনা করে ফেলল। এই ছেলে মেয়েগুলো খুব ফাঁকিবাজ হয়েছে। আবার গতকাল রাতের জন্য ওদের তো বিচার আছে। রোজার অনুপস্থিতিতে তারা তো আহমেদেরও হয়ে কাজ করেছিল। এত বড় একটা বেইমানি রোজা কি এমনি এমনি ক্ষমা করবে নাকি? আসুক খালি আজকে, এক একটাকে নাকানি চুবানি খাইয়ে ছাড়বে। শুধু আপাতত নুরাকে কিছু বলবে না। মেয়েটা নতুন, ও তো কিছু জানে না। ঘরের ভেতর জাভেদ রায়ান পায়চারি করছে। তার চেহারায় রাগের ছাপ স্পষ্ট। তার পুরো কালো দাড়ি আর কাঁচা পাকা চুলের নিচে কঠিন ধারালো চোখ দুটো যেন আগুন ছড়াচ্ছে। গায়ে কালো চামড়ার জ্যাকেট, নিচে ধূসর প্যান্ট, সব কিছুই ঝকঝকে। তার ক্ষমতা আর আধিপত্যের প্রতীক। তার মুঠো শক্ত আর আঙ্গুরের মতো কাঁপতে থাকা সিগারেটটি এক চুমুকেই নিভিয়ে ফেলে।
তার সামনে দাঁড়ানো তার হয়ে কাজ করা যুবকেরা ভয়ে কাঁপছে। তারা জানে না কিভাবে সমস্ত ফ্যাক্টরিগুলোতে আগুন লাগলো, আর কেই বা লাগালো, এবং জাভেদ তাদের থেকে কোনো উত্তর না পেয়ে আরও রেগে যাচ্ছে। জাভেদ রায়ানের আগে থেকে এখন অনেক বেশি রাগ। হঠাৎ করেই জাভেদ বাঁকা হেসে তার কোমর থেকে পিস্তল বের করে তাদের দিকে তাক করে। তোমাদের কাছ থেকে কিছুই জানতে পারলাম না। দেশে কি করছিলে বসে বসে? এতগুলো টাকা লস হয়ে গেল, এতগুলো ফ্যাক্টরিতে আগুন লাগলো, তোরা কি বসে বসে ঘাস কাটছিলি? জাভেদ গর্জে ওঠে। ছেলেগুলো কেঁপে উঠল। তারা সত্যিই জানে না যে কিভাবে এগুলো হলো। আমার ফ্যাক্টরি কে বা কারা পোড়ালো সেটা জানবি না, তাহলে তোদের বাঁচানোর কোনো কারণ নেই। তার চোখে রক্ত চক্ষু, আর একের পর এক গুলি ছুঁড়ে ছেলেগুলোকে মাটিতে ফেলে দেয়। তাদের নিথর দেহগুলো মেঝেতে লুটিয়ে পড়ে, আর জাভেদ গম্ভীর কণ্ঠে ফিসফিস করে, যে আমার পথে আসবে তার পরিণতি এটাই হবে। জাভেদ চেয়ারে বসে পায়ের উপর পা তুলে হাঁক ছুড়ল। রনি, রনি কোথায় তুই? তাড়াতাড়ি আয়। 5 মিনিটের মাথায় 30 বছরের এক পুরুষ হাজির হলো জাভেদের সামনে। এই রনি হলো তার সবচেয়ে কাছের একজন। বলতে গেলে জাভেদ রায়ানের লেফট হ্যান্ড হলো রনি, এবং তার রাইট হ্যান্ড হলো একটা মেয়ে। মেয়েটার নাম লিসা, কিন্তু সে আপাতত দেশে আসেনি। জাভেদ যখন বাইরের দেশে যায় তখন সে সাথে থাকে। জাভেদ তার হাতে থাকা অ্যালকোহলের গ্লাসটা পুরোপুরি খালি করে দিয়ে রনিকে উদ্দেশ্য করে বলল, বের কর রনি, কে বা কারা আমার ফ্যাক্টরিগুলো পুড়িয়েছে, বের কর। 3 দিনের মধ্যে ওই ব্যক্তিগুলোর মাথা আমার চাই। রনি মাথা দুলালো, কিন্তু এর পরেই সে বলল, বস, আর একটা সমস্যা হয়ে গিয়েছে। জাভেদ ভ্রু কুঁচকে তাকালো। আবার কি সমস্যা হয়েছে? রনি সিরিয়াস ভঙ্গিতে বলল, বস, আপনাকে এখন আগামী 2 দিনের মধ্যে দেশ ছাড়তে হবে। দেশে থাকাটা এখন আপনার জন্য একদম নিরাপদ নয়। জাভেদ যেন বুঝতে পারল না কিছু। মানে কি বলছিস তুই এসব? নিরাপদ নাই কেন? কোন পুলিশের সাহস আছে আমাকে গ্রেপ্তার করবে? এই দেশের প্রত্যেকটা থানার পুলিশ আমার কথাতে নাচে রনি। রনি মাথা দুলিয়ে বলল, না বস, পুলিশ আপনাকে কিছু না বললেও এখন আপনার পেছনে অন্য একজন লেগে আছে। পুলিশ এমনিতেও আপনাকে কিছু বলবে না। আমি খোঁজ পেয়েছি, কোনো এক সিআইডি অফিসার সিক্রেট আন্ডারকভার টিমের একজনের সাথে মিলে আপনাকে খুঁজছে। কেন খুঁজছে সেটা এখন আমি জানি না, খবর পাইনি। কিন্তু সেই সিআইডি অফিসারের নাম আকরাম। তার হাবভাব একদমই ঠিক মনে হচ্ছে না। তবে সে যে নিজে নিজে কাজ করছে এমনটা নয়, তাকে কেউ এই কাজ করাচ্ছে। জাভেদ বাঁকা হেসে বলল, মেরে দে। এগুলো চুনোপুটির কাজের জন্য তুই আমাকে জিজ্ঞেস করিস কেন? রনি চিন্তায় পড়ে গেল। সে তো জাভেদকে বোঝাতেই পারছে না। একমাত্র রনি জানে জাভেদ যতটা সহজ ভাবছে ততটা সহজ নয়। সে ইতিমধ্যেই খবর পেয়েছে সেই সিআইডি অফিসারের সাথে সে সিক্রেট আন্ডার কভার অফিসার কাজ করছে। সে অনেক বেশি ক্ষমতাধর এবং পাওয়ারফুল। তার পরিচয় জানতে পারাটা অনেক মুশকিল হবে, কারণ এসব অফিসারগুলো নিজেদের পরিচয় লুকিয়ে রাখে। সাধারণ মানুষের সাথে সাধারণভাবেই চলাফেরা করে। টেবিলে আয়েশ করে বসে রয়েছে রোজা, হাতে একটা অরেঞ্জ জুসের বোতল। তার সামনে ভয়ে জবথব হয়ে চুপসে বসে রয়েছে 4 জন মানুষরূপী বিড়াল, যারা এখন নিজেদেরকে রোজার সামনে অপরাধী মনে করছে। রোজা তাদেরকে 20 মিনিট টাইম দিয়েছিল। ভাগ্যবশত তারা 15 মিনিটের মধ্যেই দেবীপুরে পৌঁছতে পেরেছে। তাই রোজা তেমন কিছু বলেনি, তবে তাদের সাথে কথাও বলছে না, চুপচাপ বসে রয়েছে। 4 জন একে অপরের দিকে তাকালো। তারা খুব ভালো করেই জানে তাদের ম্যাম এভাবে চুপচাপ বসে থাকার মতো মানুষ নন। অবশ্যই এখন বসে বসে কোনো কেস বা কোনো এক গুরুত্বপূর্ণ কাজের কথা বলতো। হঠাৎ করে অহনা মিনমিন করে বলে উঠল, ম্যাম কি আমাদের উপর রাগ করেছেন? রোজা জুস খাওয়া ছেড়ে দিয়ে তাদেরকে তাকিয়ে বলল। এমনটা মনে হওয়ার কারণ? রিয়াদ অপ্রস্তুত ভঙ্গিতে বলল, না মানে গতকাল যে আন্টির বাসায় থাকলাম আর আহমেদ স্যারকে।
রোজা আগের মতোই গা ছাড়া ভাব নিয়ে বলল, তোমরা তো এমনিতেই আমার কথা শোনো না, এটা আবার নতুন কি? চারজনেরই চোয়াল ঝুলে পড়ল। তার মানে আসলেই তাদের ম্যাম তাদের উপর রাগ করেছে, এটা বুঝতে সময় লাগলো না। নাহিদ যেন খুবই কষ্ট পেল। সে সবসময় তার প্রাণপ্রিয় ম্যামের কথা সাধ্যমতো শোনার চেষ্টা করে, কিন্তু এই তিনটে বাদরের জন্য সব সময় বকা খায়। সে কটমট করে তাকালো বাকি তিনজনের দিকে। শুধুমাত্র এদের জন্যে আজ ম্যাম তার উপর রাগ করেছে। তারা বেশ ভালোই বুঝতে পারলো এখন কোনো হাই ভোল্টেজ কেস সফলভাবে সম্পন্ন করতে না পারলে রোজার রাগ ভাঙানো মুশকিল হয়ে পড়বে। রোজার এসব রাগ শুধুমাত্র কাজের মাধ্যমেই ভাঙানো সম্ভব। অহনা মনে মনে পরিকল্পনাও করে ফেললো একটা কঠিন কেস সে একা একাই সলভ করবে এবং রোজাকে খুশি করে দেবে। একটু পরে ট্রেতে করে প্লেট ভর্তি খাবার নিয়ে হাজির হলো ওয়েটার। তাদের টেবিলের সুন্দর করে খাবারগুলো সাজিয়ে দিল। অহনাদের ফিরে আসার পরেই রোজা তাদেরকে নিয়ে ভিআইপি একটা রেস্টুরেন্টে খেতে এসেছে। সে নিজেও জানে এই বিচ্ছুগুলো তাকে ছাড়া খাবে না। নোরা মাথা উঁচিয়ে উঁচিয়ে খাবারের আইটেমগুলো দেখতে থাকলো। ভাত আছে, নান রুটি আছে, সবজি মাছ মাংস সবই আছে। নোরার চোখ কপালে উঠে গেল। এত কিছু ম্যাম অর্ডার করলো কেন? এগুলো তো আমরা 5 জন খেয়ে শেষ করতেই পারবো না। নোরা নিজের মাথাটা একটু অহনার কাছে নিয়ে ফিসফিস করে বলল, অনাপু, ম্যাম এতগুলো খাবার অর্ডার করেছে কেন? অহনা অসহায় নেত্রে তাকিয়ে বলল, ম্যাম এমনটাই করেন। এখন সব খাবারগুলো আমাদেরকে শেষ করতে লাগবে। আবার ম্যামের যদি একবার খাওয়ার মাঝখানে খাবার মুড চলে যায়, তাহলে তো ম্যামের ভাগ সহ আমাদের খেতে হবে। কিছু করার নেই, খাওয়া দাওয়া বিষয়ে ম্যাম খুব সিরিয়াস। আমাদেরকে ঠেসে ঠেসে খাওয়ায়। ম্যামের মতে আমরা নাকি খুব দুর্বল, গায়ে নাকি শক্তি নেই। নোরা খুশি হলো নাকি দুঃখ পেল বোঝা গেল না। চুপ করে বসে রইল আর তাকিয়ে রইল জুস খেতে থাকা রোজার দিকে। চারজনের দিকে তাকিয়ে রোজা এবার ধমক দিয়ে বলে উঠল, খাবারগুলো কি আমি শোকেসে সাজিয়ে রাখার জন্য অর্ডার করেছি? খাচ্ছ না কেন? নাহিদ মাথা চুলকে বলল, না মানে ম্যাম আপনাকে ছাড়া কিভাবে খাই? আপনি শুরু করুন না, আপনার সাথে একসাথে শুরু করি আমরা। নীরব থেকে রোজা তার হাতে থেকে জুস সাইডে রেখে প্লেটে হাত দিল। তাকে দেখে সবাই হাঁপ ছেড়ে বাঁচল যেন। তারাও খুশি মনে খেতে শুরু করলো। রোজা সবজি এবং মাছ দিয়ে ভাত খাচ্ছে। এতদিন রোজাকে রেস্টুরেন্টে বসে দামি দামি খাবার বাদ দিয়ে ভাত খেতে দেখে অহনা অবাক হলো। কেন তার ম্যাম এত দামি দামি খাবার ছেড়ে ভাত খাবে শুধু? টাকা তো কম নেই এখন তার, কিন্তু আজ আর অহনা অবাক হলো না, বরং আজ তার মনে একটা শীতল হাওয়া বয়ে গেল। সে বেশ বুঝতে পারছে তার ম্যাম এখনো আগের মতো সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে। অহনা মুগ্ধ হয়ে রোজার দিকে তাকিয়ে রইল। এরপরে নিজেও সবজি দিয়ে নান রুটি খেতে শুরু করলো। খাওয়ার মাঝখানেও রোজা চিন্তা করতে থাকলো কিভাবে আহমেদের সাথে যোগাযোগ করা যায়। সেই সেলিব্রিটি তো তার ফোনটাই ধরছে না। হঠাৎ করেই রোজার সৌরভের কথা মাথায় আসলো। সৌরভকে ফোন দিলে তো সে আহমেদকেও পেতে পারে। আর দেরি করলো না রোজা। খেতে খেতেই পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো সৌরভের নাম্বার। খাবারের মাঝখানে রোজাকে ফোন হাতে নিতে দেখে অবাক হলো সবাই। সাধারণত রোজা খেতে বসে কখনো ফোন হাতে নেয় না। খাবার চিবোতে চিবোতেই সবাই উৎসুক হয়ে তাকিয়ে রইল রোজার দিকে। তাদের এমন চাহনি দেখে রোজা ফোন থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকিয়ে বলল, আমি কি এখানে বিয়ে করতে বসেছি? এভাবে সবাই তাকিয়ে রয়েছো কেন? সবাই অপ্রস্তুত হয়ে গেল। আমতা আমতা করা শুরু করে দিল। রোজা শক্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি খাও। আমার দিকে এভাবে শিম্পাঞ্জির মতো তাকিয়ে থাকলে আমি কিন্তু উঠে যাব। সবাই ভয় পেল। রোজা এই মুহূর্তে উঠে গেলে সমস্ত খাবার তাদেরকেই খেতে লাগবে ভেবে সবার চোখ কপালে উঠল। কোনো রকম কথা না বাড়িয়ে কিছুটা ভয় পেয়েই হাত চালিয়ে সবাই খাওয়া শুরু করলো।
রোজা আবারও ফোনের দিকে তাকিয়ে নাম্বারের লাস্ট ডিজিট ডায়াল করে কানের মধ্যে ফোন নিয়ে নিল। সৌরভ ক্যান্টিনে বসে বসে আরাম করে বার্গার খাচ্ছিল। আহমেদ স্টুডিওতে গিয়েছে। আয়েশ করে হাতে থাকা বার্গার চিবুতে চিবুতে এসে তার বাজতে থাকা ফোনটা চোখের সামনে ধরল। সঙ্গে সঙ্গে তার খাবার নাকে মুখে উঠে গেল। কাঁচতে কাঁচতে সে আগে ঢকঢক করে পানি খেয়ে ফেলল। এরপরে অসহায় নেত্রে তাকিয়ে রইল তার ফোনের দিকে, যেখানে এখন স্পষ্ট ভেসে রয়েছে রোজার নাম্বার। সৌরভ আশেপাশে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল। এর আগে যতবার রোজা ফোন করেছে ততবার সৌরভকে শাসিয়েছে যেন আহমেদ তাকে ফোন না করে। আজ আবার কেন ফোন করলো সেটা ভেবেই সৌরভের মাথা থেকে ঘাম ঝরছে। আজও কি স্যার ম্যামকে রাত বেরাতে ডিস্টার্ব করেছে নাকি? তার স্যার তো গায়ক হয়েও মাঝে মাঝে রোজা ম্যামের সাথে ভিলেনের মতো করে। সৌরভ প্রথমে ভাবলেও ফোনটা ধরবে না, কিন্তু না ধরলে যদি আবার রোজা গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দেয়। না, সৌরভ কোনো রিস্ক নিল না। কলটা ধরেই হাসি মুখে একটা লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? অতিরিক্ত ভদ্রতা দেখে রোজা মুখ কুঁচকে ফেলল। তাও সেও সুন্দর করে সালাম দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আর থাকলাম কই, তোমার স্যার ভালো থাকতে দিল আমাকে? সৌরভের চোয়াল ঝুলে পড়ল। রোজা যখনই তাকে কল দেয় তখনই তাকে এসব কথা শুনতে হয়। তখন মাঝে মাঝে সৌরভের নিজেরই রাগ হয়। কেন যে তার স্যার ম্যামের সাথে এরকম করতে গেল। অহনাও খাওয়া ছেড়ে তাকিয়ে রইল রোজার দিকে। সে এবার ঠিক বুঝতে পেরেছে যে রোজা কাকে ফোন করেছে। সৌরভ মিনমিন করে বলল, ম্যাম, কিছু বলবেন? তোমার ফট করে সেলিব্রিটি হয়ে যাওয়া স্যার কোথায়? রোজা ঠোঁট কামড়ে ধরে বললেন, রাগ যেন কণ্ঠে ফুটে উঠেছে। ম্যাম, স্যার তো স্টুডিওতে আছে, তার নতুন গানের রেকর্ডিং চলছে। জানেন ম্যাম, আগামী মাসে স্যারের একটা নতুন রোমান্টিক গান বের হবে। সৌরভ খুব খুশি মনে বলল। ওপাশ থেকে রোজা ফটাফট বলে উঠল, চুলোই যাক তোমার স্যারের গান। সৌরভের খুশি মন ধূপ করে নিভে গেল। তার স্যারের জন্যে তো দেশের প্রত্যেকটা মেয়ে পাগল। তার কণ্ঠের কত প্রশংসা করে সবাই। আর রোজা ম্যাম স্যারের গানকে পাত্তাই দেয় না ভেবেই মাঝে মাঝে অবাক হয়ে যায় সৌরভ। মাঝে মাঝে তো সে রোজাকে আহমেদের হেটার্সের কাতারে নিয়ে যায়, তবে পরবর্তীতে আবারও ফিরিয়ে আনে, কারণ এটা জানতে পারলে তার ঘাড় আর গলায় থাকবে না। আমার ফোন ধরছে না কেন সে? আবারও রেগে বলে উঠল রোজা। সৌরভ সাথে সাথে নিজের পকেটে হাত দিল, আহমেদের ফোনটা বের করলো আর ভয়ার্থ কণ্ঠে বলল, স্যারের ফোন তো আমার কাছে। আসলে ম্যাম, স্যার যখন স্টুডিওতে যায় তখন স্যারের ফোনটা আমার কাছেই থাকে। ফোন সাইলেন্ট করে রেখে দিই আমি। এই মুহূর্তে ফোনটা ওনার হাতে দেবে। রোজা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল। সৌরভ জড়সড় হয়ে বলল, ম্যাম, এখন তো সম্ভব না, স্যার তো স্টুডিওতে। আমি বলেছি ফোনটা ওনার হাতে দাও সৌরভ। রোজা এবার একেবারে ধমক দিয়ে উঠল। তার কণ্ঠে এতটাই জেদ আর রাগ ছিল যে সৌরভ থেমে গেল, কিছু বলতে সাহস পেল না। সৌরভ কিছুক্ষণ নীরবে থাকলো, তারপর অনুনয়ের সুরে বলল, ম্যাম, দয়া করে বুঝুন, স্যার এখন। কিছু বুঝতে হবে না, ফোনটা ওনার হাতে পৌঁছে দাও। রোজার কণ্ঠে কোনো নমনীয়তা নেই, যেন তাকে শান্ত করা অসম্ভব। রোজার এমন নাছোড়বান্দা ভাব দেখে এদিকে থাকা সবার খাওয়া বন্ধ হয়ে গেল। কোনো মতে গিলে গিলে খাবার খাচ্ছে অহনা, রিয়াদ, নাহিদ এবং নূর। সবাই তো জানে রোজা যেটা করতে চাইবে সেটা করেই ছাড়বে। সৌরভ পড়ে গেল মহা বিপদে। হাঁ করে শেষবারের মতো কিছু বলতে চাইলে রোজা বলে উঠল, আমাকে কি স্টুডিওতে যেতে হবে সৌরভ? সৌরভ আতকে উঠল। রোজার এখানে আসা মানে তাকে টার্গেট করা, একটা গুলিও মিস হবে না। সৌরভ তড়িঘড়ি করে বলল, না ম্যাম, কষ্ট করে আপনাকে আসতে হবে না, একটু অপেক্ষা করুন ম্যাম, আমি স্যারের কাছে যাচ্ছি।
গানের অর্ধেক রেকর্ডিং শেষে সৌরভের মুখে রোজার উত্তেজিত কণ্ঠ শুনে আহমেদ মুচকি হাসল। সে নিজেও জানে রোজা কেন রেগে আছে, তবে সেটা তার কাছে মধুর ঠেকল। দেশে আসার পর থেকেই আহমেদ তার রাগই দেখে যাচ্ছে, তবে আহমেদ তো খুশি মনেই সব সময় এই ধরনের পরিস্থিতি উপভোগ করে। যতই হোক, রোজা তো তারই। রোজার কথা ভেবে আহমেদ আবারও কফির কাপ ঠোঁটে উঠিয়ে নেয়। ম্যাম যে কী কারণে রেগে আছেন আমি কিছু বলতেও পারছি না স্যার। আমার তো খুব ভয় করছে। অসহায়ভাবে বলল সৌরভ। তাকে দেখেই মনে হচ্ছে সে ভীষণ চিন্তিত। আহমেদ আঙ্গুল নাচিয়ে বলল, রোজা আমার সাথে কথা বলতে চাইছে? দারুণ ব্যাপার তো। নিশ্চয়ই কোনো মতলব আছে ওর, না হলে আমার নামও নেয় না। সৌরভের মুখ ফাটা বেলুনের মতো চুপসে গেল। অসহায় নেত্রে নিজের স্যারের দিকে তাকিয়ে বলল, স্যার আপনার দোহাই লাগে, ম্যামের কাছে এসব কথা বলিয়েন না। ম্যাম এসে আমাকে তো লাগাম ছাড়া গুলি করবেই, আপনাকেও বাঁচাতে পারবো কিনা সন্দেহ। আহমেদ যেন খুব মজা পেল। কোনো মতে হাসিটা আটকে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি তোমার ম্যামকে ভয় পাই নাকি? আজব, ফোনটা দাও, দেখি কি এমন কথা সে বলে। প্রেম প্রীতির কথা বলবে বলে তো মনে হয় না। সে তো এত ভালোও নয়। আহমেদ এক মুহূর্ত সময় নষ্ট না করে রোজার নাম্বার ডায়াল করলো। আহমেদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, চোখে দুষ্টু ঝিলিক। মনে মনে সে আসলেই অবাক হয়েছে এটা ভেবে যে স্বয়ং রোজা তাকে ফোন দিয়েছে। মাঝে মাঝে তো তার নিজেকে সেলিব্রিটি মনে হয় না, মনে হয় যে রোজা নিজেই সেলিব্রিটি আর সে তার একমাত্র ফ্যান। রোজা তার সাথে যেমন ব্যবহার করে এমন ব্যবহার তো তার হেটার্সরাও তার সাথে করে না। আহমেদ ফোন কানে নিয়ে অপেক্ষা করলো। ভেতরে তার উত্তেজনা বেড়ে চলেছে। মেয়েরা কি তার সাথে ঝগড়া করার জন্য কল দিয়েছিল নাকি? আচ্ছা, ঝগড়া করলেও করুক, অন্তত তার মধুর কণ্ঠটা শোনা হবে। সবেই রোজা খাওয়া শেষ করে হাত ধুয়ে আসলো। ফোনে আহমেদের নাম্বার দেখে টিস্যু দিয়ে হাত মুছে ফোনটা হাতে নিল। ফট করে কলটা ধরে রোজা ক্ষিপ্ত কণ্ঠে কিছু বলতে চাইলে ওদিক থেকে আহমেদ মিষ্টির স্বরে বলে উঠল, মাই কুইন, আমাকে মিস করছিলে নাকি? আগে বলতে পারতে, অত লজ্জা পাওয়ার কি আছে? তোমার ফ্ল্যাটেই চলে যেতাম। আহমেদের গা ছাড়া ভাবে যেন রোজার মেজাজ আরো খারাপ হলো। রাগে গজগজ করতে করতে দাঁত চেপে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে ভীষণ মিস করছি। সত্যি বলতে আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। এই কারণেই তো আপনার সাথে দেখা করতে চাচ্ছি এখন। আহমেদ নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কান থেকে ফোন উঠিয়ে পাশে চুপসে থাকা সৌরভের দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, তোমার ম্যাম কি নেশা করেছে সৌরভ? কি বলছে এসব? এটা সত্যিই তোমার ম্যাম তো? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। সৌরভের চুপসে থাকা মুখ আরও চুপসে গেল। তার মানে ম্যাম বেশ ঠান্ডা কণ্ঠে কথা বলছে, আর ম্যামের ঠান্ডা গলায় কথা বলা মানে আগাম ঝড়ের পূর্বাভাস। আহমেদ আবারও ফোনটা কানে নিল আর বলল, মাই কুইন, আমি আসলে বুঝতে পারলাম না, আরেকবার বলো তো। আমার বিশ্বাস হচ্ছে না। আমি কি যেটা শুনছি সেটা সত্যি? রোজা দাঁত চেপে বলল, আপনার সাথে আমি অহেতুক বেআইনি আলাপ করতে ডাকছি না, কাজের কথা আছে, এজন্য দেখা করাটা প্রয়োজন। বিকেলবেলা ভায়োলেট ক্যাফেতে দেখা করবেন আমার সাথে বলেই ফট করে কলটা কেটে দিল রোজা। আহমেদ স্তব্ধ হয়ে কান থেকে ফোনটা নামিয়ে সৌরভের দিকে তাকিয়ে বলল, তোমার ম্যাম আসলেই সকালবেলা নেশা করেছে মনে হয়। সৌরভ কাঁদো কাঁদো হয়ে বলল, স্যার ভুলেও ম্যামের সামনে এই কথা বললেন না, ওখান থেকে এ জন্মে ফিরে আসতে পারবেন না। আহমেদ একটু থেমে হাসলো, চোখে আনন্দের ঝিলিক। একটু অন্যরকম কণ্ঠে বলল, আমি তোমার ম্যামের কাছ থেকে ফিরে আসতেও চাচ্ছি না সৌরভ। শুধু এই জন্মে কেন, যদি পরবর্তী কোনো জন্ম বলে কিছু হয়, পরবর্তী কোনো জন্মে আমি ওর কাছ থেকে ফিরে আসতে চাই না। বিকেলটা ছিল অপূর্ব। নীল আকাশে মেঘের হালকা পর্দা ঝুলেছিল, যেন সূর্যের কোমল আলো আড়ম্বরহীনভাবে ছড়িয়ে পড়ছিল চারিপাশে।
ঠান্ডা বাতাস হালকা শীতল অনুভূতি ছড়াচ্ছিল। পাখিরা মিষ্টি সুরে গান গাইছিল। শহরের কোলাহল ছাড়িয়ে ভায়োলেট ক্যাফের সামনে সবকিছু যেন শান্ত স্নিগ্ধ। ক্যাফেটা ছিল সাদা মাটা অথচ খুব আরামদায়ক। বাইরে ল্যাভেন্ডারের ঝাড় যেন ক্যাফের নামের সঙ্গে মানানসই করে তুলেছে পরিবেশটাকে। বড় জানালাগুলো দিয়ে ভিতরে আসা আলোর ঝলকানিতে ভেতরের টেবিলগুলো যেন উজ্জ্বল হয়ে উঠেছে। হালকা বেগুনি আর সাদা রঙের মেলবন্ধন ক্যাফের সাজসজ্জায় মুগ্ধতা ছড়িয়েছে। আহমেদ আগে থেকেই এসে বসেছিল। তার সামনের টেবিলে এক কাপ কফি, কিন্তু তার চোখ ছিল দরজার দিকে অপেক্ষায়। আহমেদের মন শান্ত, তবে মুখে মৃদু হাসি লেগেছিল, যেন আজকের এই দেখা করার জন্য সে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। ভেতরে অনেক লোক থাকলেও আহমেদের চোখ শুধু একজনের জন্যই ব্যাকুল। আহমেদ আজ একদম ধবধবে সাদা শার্ট পরেছে, সাথে মাস্ক পরেছে। যতই হোক মানুষজন তাকে দেখলে চিনে ফেলবে, বড় গায়ক বলে কথা। আজ সে রোজার সাথে দেখা করবে বলে কোনো বডিগার্ডও আনেনি, তাই আপাতত মুখ ঢেকে রাখা জরুরি, না হলে আবার তার ফ্যান ফলোয়ার্স সব হুমড়ি খেয়ে পড়তে পারে। সাদা শার্ট পরিহিত আহমেদ নিজে কলারটা ঠিক করে নিল। আজ আহমেদ সাদা শার্ট পরে আসতো না, কিন্তু এই সাদা শার্ট যে কোনো একজনের ভীষণ পছন্দের। তার কখনো মনে পড়ে আজ থেকে 3 বছর আগে রোজা তাকে মিষ্টি স্বরে বলেছিল যে তাকে সাদা শার্ট পরে দেখতে অনেক সুন্দর লাগে। অতীতের কথা ভেবেই মুচকি হাসলো আহমেদ। আচ্ছা, আজও কি সেই আগের মতো রোজা তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে? আজকে সাদা শার্ট পরেছে বলে কি রোজা তাকে দেখে লজ্জা পাবে? লাজুক চোখে তাকিয়ে বলবে, আপনাকে আজ ভীষণ সুন্দর লাগছে। এসব চিন্তা ভাবনার মাঝে আহমেদের মনে পড়ল সেই বাঘিনীর কণ্ঠস্বর। আজকেই আমাকে এই সাদা শার্ট পরে আসতে হলো। দীর্ঘশ্বাস ফেলল আহমেদ। কেন? একটু প্রেম প্রীতির আলাপ করতে ডাকলেও তো পারত। মেয়েটা একদম বদলে গেছে। ঠিক তখনই বাইরে একটি মেরুন রঙের গাড়ি এসে থামল। আহমেদের হৃদস্পন্দন যেন একটু বেড়ে গেল। হ্যাঁ, এটা তো রোজার ব্যক্তিগত গাড়ি। রোজা নেমে এলো গাড়ি থেকে। তার উপস্থিতিতে সবকিছু যেন একটু বেশি মোহনীয় হয়ে উঠল। তবে আজ আর আহমেদ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকলো না, বরং মুখ কুঁচকে গেল তার। কারণ রোজা তো শাড়ি পরেনি, আর না পরেছে কোনো মেয়েলি পোশাক। সে তো একদম ফর্মাল গেটআপে হাজির হয়েছে, সাদা শার্ট পরে। উফ, অসহ্য। তবে শার্ট পরেও রোজাকে এখন ভালোই লাগে, কারণ এখন তার ব্যক্তিত্বের সাথে এই পোশাকটা বেশ ভালোই যায়। আহমেদ এখনো বুঝতে পারছে না তার তো শাড়িতেই রোজাকে পছন্দ, কিন্তু এই যে মেয়েটা ভিলেনের মতো সাদা শার্ট পরে হাজির হয়েছে, তাও কেন এত সুন্দর লাগছে তাকে? কেন আহমেদের ইচ্ছে করছে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে? এটা তো নিজের সাথেই বেইমানি। আহমেদ সাথে সাথে নিজেকে পাগল প্রেমিক উপাধি দিয়ে বসলো। রোজা চোখে সানগ্লাস দিয়ে ক্যাফের দিকে এগিয়ে আসতে থাকলো, আর আহমেদ তাকে একদৃষ্টিতে দেখছিল, অপেক্ষা করছিল সেই মুহূর্তের জন্যে। রোজা ক্যাফেতে ঢুকে একটু আশেপাশে তাকালো। মাস্ক পরিহিত আহমেদকে চিনতে তার একটুও কষ্ট হলো না, বরং আহমেদের চোখ দুটোর দিকেই তার প্রথম নজর গিয়েছে। এই চোখ যে তার বড্ড চেনা, হাজার জনের মধ্যেও ওই চোখ সে চিনতে পারবে। আহমেদের ধারণা ভুল হলো। সানগ্লাসের আড়ালে থেকেই রোজা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আহমেদের দিকে। শুধু প্রকাশ করলো না, সানগ্লাসটা না পরলে হয়তো বা তার চোখ দেখেই আহমেদ বুঝে যেত কেউ তার দিকে অনেক বেশি মুগ্ধতার সাথে তাকিয়ে রয়েছে। এত দূর থেকেও রোজা আহমেদকে দেখে মুগ্ধ হয়ে গেল। আবারও সেই আগের মতো চিরচেনা হাত পা কাঁপা শুরু হলো। রোজা মনে মনে বেশ বিরক্ত হলো। লোকটার আড়ালে অথবা ফোনে কথা বললে সে বেশ ভালোই রাগারাগি করতে পারে, কিন্তু এই যে আহমেদের সামনে আসলেই তার সমস্ত রাগ ধূপ করে নিভে যায়, সেই কঠিন ব্যক্তিত্বটা আসে না। রোজা আবারও চোখ মুখ কুঁচকে তাকালো আহমেদের সাদা শার্টের দিকে। বিড়বিড় করে বলল, এই লোকটাও তো দেখছি সাদা শার্ট পরে এসেছে। এই লোকটাই বা কেন পরে এসেছে? কোনো দরকার ছিল আজ পরে আসার? নিজেকে হ্যান্ডসাম দেখানোর এত ইচ্ছা? নিশ্চয়ই মেয়েদেরকে দেখাতে এসেছে।
একটা শুকনো ঢোক গিলে রোজা এগিয়ে গেল আহমেদের দিকে। আহমেদও উঠে দাঁড়ালো। কোনো কথা না বলেই রোজা এসে আহমেদের সামনের চেয়ারে বসে পড়ল। আহমেদ মুচকি হেসে বসল। রোজা এইবার সানগ্লাসটা খুলে ফেলল আর আহমেদের ঠিক চোখের দিকে তাকিয়ে বলল, আমি সত্যি ভাবতেও পারছি না যে আপনি আমাকে দ্বিতীয়বারের মতো ঠকালেন। এতক্ষণ উৎফুল্লে থাকা আহমেদের মনটা যেন ধূপ করে নিভে গেল। আহমেদ ভ্রু কুঁচকে বলল। মানে? রোজা এবার তার হাতে থাকা সানগ্লাসটার দিকে তাকিয়ে বলল, জাভেদ রায়ানের ফ্যাক্টরিগুলো আপনি লোক লাগিয়ে পুড়িয়ে দিয়েছেন। আপনার এটা করে কোনো লাভ নেই, তবু আপনি শুধু শুধু এমনটা করেছেন। এর কারণ কি? আহমেদ এবার বুঝতে পারল বিষয়টা। তার মানে রোজা সব জানতে পেরে গেছে। আহমেদ এবার বাঁকা হাসল। মাস্কের আড়ালে তার হাসিটা রোজা বুঝতে পারল না, কিন্তু আহমেদের চোখ দেখে সে বুঝতে পারল এই লোক একটুও ভয় পায়নি, একটুও বিচলিত হয়নি তার কথায়। আহমেদ এবার রোজার চোখের দিকে তাকিয়ে বলল, এত কিছু যখন জেনে গিয়েছো তাহলে এর কারণটা নিশ্চয়ই তুমি জানো রোজা। এর কারণটা তুমি নিজেও জানো। রোজা এবার দৃঢ় কণ্ঠে বলল। আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। আহমেদ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো রোজার দিকে। রোজা এবার বলে উঠল, আমি শুধুমাত্র আপনাকে একটা কথাই বলতে এসেছি। আপনি যেটা ভাবছেন সেটা সম্ভব হবে না। কল্পনাই করতে থাকুন। আপনি যদি ভেবে থাকেন যে এসব করে লুকিয়ে লুকিয়ে আমাকে সাহায্য করে আপনি আগের আমিটাকে ফিরে পাবেন, তাহলে আপনার ভুল ধারণা। এত তাড়াতাড়ি অতীত ভুলে যাবেন না। বলেই রোজা উঠে দাঁড়িয়ে চলে যেতে চাইলে আহমেদ পেছন থেকে ডেকে উঠল। আহমেদের ডাকে রোজা থেমে পিছনে ঘুরল। আহমেদ এবার নিজে উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, আমি অতীত ভুলে যাইনি রোজা। আমি অতীত ভুলে যেতে চাইও না। আমি অতীত ভুলে যাইনি দেখেই এখনো তোমায় এতটা ভালোবাসি। আর সব সময় চোখের দেখা সত্যি হয় না রোজা। সব সময় আমরা যেটা দেখি সেটা সত্যি নাও হতে পারে। তুমি তো অনেক বুদ্ধিমতী হয়ে গেছো রোজা। তুমি তো আর আগের মতো বোকা নেই যে যে তোমাকে যেটা বুঝাবে তুমি সেটাই বুঝবে। তোমার উচিত ছিল যাচাই করা। রোজা নিষ্পলক চোখে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে। আহমেদ এবার এগিয়ে আসলো রোজার দিকে। রোজার ঠিক সামনে দাঁড়িয়ে আহমেদ আবারও বলে উঠল, আর একবার যাচাই করে দেখো রোজা। আমি নিশ্চিত তুমি ভুল প্রমাণিত হবে। তুমি একদিন এটাও বুঝে যাবে যে আমি নির্দোষ ছিলাম। আচ্ছা, তুমি না আমাকে খুব বিশ্বাস করতে? এই তোমার বিশ্বাস? এত ঠুনকো বিশ্বাস? রোজা এবার অন্য দিকে তাকিয়ে বলে উঠল, আমি আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম না, এখনো করি, কিন্তু সবটা নিজের চোখে দেখেছি। নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বলুন? আহমেদ বলে উঠল। ওই যে বললাম, সব সময় চোখের দেখাটা সত্যি হয় না। রোজা নীরব থাকলো। আহমেদ আর দাঁড়ালো না। তাচ্ছিল্য হেসে রোজার সামনে থেকে সে ধীরে ধীরে বেরিয়ে পড়তে থাকলো। ক্যাফের বাইরে পা রাখার আগে আবারও পেছনে রোজার দিকে তাকিয়ে বলে উঠল, আমি জানি রোজা, তুমি সত্যিটা জানতে পারবে। আর যেদিন সত্যিটা জানতে পারবে, দয়া করে আমার কাছে এসে ক্ষমা চেও না। আমি তোমার উপর একটু রাগ করিনি, শুধু কষ্ট পেয়েছি। তবে তুমি যেদিন সত্যিটা জানতে পেরে আমার কাছে ফিরে আসবে, আবারও আগের মতো আগলে নেবে আমাকে, আমার প্রশস্ত বুকে মাথা রেখে ভালোবাসি বলবে, সেদিন আমার সেই কষ্টও ঘুচে যাবে, ভুলে যাব সব। বলেই হন হন করে বেরিয়ে পড়ল আহমেদ। পেছনে ফেলে রেখে গেল ভাবুক রোজাকে। তবে রোজা এটা ভেবে অবাক হলো যে আজ আহমেদ তাকে মাই কুইন বলে ডাকেনি, নাম ধরেই ডেকেছে। আর আজ আহমেদের মধ্যে সিরিয়াসনেস ছিল। রোজা হাতে থাকা সানগ্লাসটা এবার চোখে পড়ে নিল। 2 মিনিট দাঁড়িয়ে খুব সূক্ষ্মভাবে কিছু একটা নিয়ে চিন্তা করলো। এরপর নিজেও গটগট করে বেরিয়ে পড়ল ক্যাফে থেকে। এসব কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? গর্জে উঠল জাবেদ। রনি মাথা নিচু করে বলল, যা বলছি ঠিক বলছি বস। আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরবর্তীতে অনেক খোঁজ নিয়েছি। ওই অফিসারটাই রমজান আলীর একমাত্র মেয়ে। পাশ থেকে রাকিব বলে উঠল, কিন্তু ওই অফিসারের নাম তো এজে রোজা।
আর রমজান আলীর মেয়ে কিভাবে পুলিশ অফিসার হবে? সে তো এতদিনে মারা যাওয়ার কথা। রনি মাথা নেড়ে বলল, নাম রেনি, বেঁচে আছে ও, আর খুব শক্তপোক্তভাবেই জায়গা করে নিয়েছে। ওই অফিসারের আসল নাম আফরোজা জেরিন রোজা। পরবর্তীতে নিজের নাম খানিক বদলে ফেলেছে। এখন তার নাম এজে রোজা ইসলাম। জাভেদ রায়ান ধূপ করে বসে পড়ল চেয়ারে। এটা কিভাবে সম্ভব? আজ থেকে 3 বছর আগে সে রমজানে আকিকে মেরে ফেলেছিল রোজার সামনে। সেদিন সে রোজার চোখে প্রতিশোধ আগুন দেখতে পেয়েছিল। সেই আগুন থেকে ধারণা করেছিল রোজার সাথে তার আবারও দেখা হবে, আবারও মুখোমুখি হবে তারা। কিন্তু সত্যি সত্যি যেটা বাস্তবে রূপান্তরিত হবে সেটা সে জীবনে ভেবেও দেখেনি। সে তো ভেবেছিল রোজা হয়তোবা সুইসাইড করে বসবে। গত 2 বছর ধরে তো সে এই ঘটনা প্রায় ভুলেই গিয়েছিল। হঠাৎ করেই জাভেদের কপাল ঘামতে শুরু করলো। পাশে থাকা পানি ভর্তি গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করে ফেলল। জাভেদ রায়ান এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, রনি, শেষ করে দে। আমার ভুল হয়েছে। আসলে ওই মেয়েটাকে ওই দিন বাঁচিয়ে রাখাটাই আমার ভুল হয়েছে। বাপের সাথে সাথে মেয়েটাকেও মেরে ফেলা উচিত ছিল। মেরে দে এখনই ওটাকে। রনি হতাশ হয়ে বলল, এটা এখন সম্ভব নয় বস। ওই অফিসারকে এখন মেরে ফেলা একদমই সম্ভব নয়। জাভেদ যেন খুব ক্ষেপে গেল, ধমকে উঠে বলল, কেন সম্ভব নয়? প্রত্যেকটা পুলিশ আমাদের কথাতে নাচে। কোনোভাবে ওকেও গুম করে ফেলা যাবে। রনির পাশ থেকে তুহিনও মাথা নেড়ে বলল, না স্যার, এটা একদমই সম্ভব নয়। আপনি 3 বছর আগে যে রোজাকে দেখেছিলেন, সেই রোজা এখন নেই। বদলে গেছে সে, একদম বদলে গিয়েছে। এখন তার সাথে লড়াই করা মানে এক বাঘিনীর সাথে লড়াই করা। আর তাকে মেরে ফেলাটা বা তাকে গুম করে ফেলাটা এত সহজ নয়। পুরা একটা সিক্রেট আন্ডারকভার টিমের লিডার সে। তার জন্য হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত। হাজার হাজার পুলিশ অফিসার তার আশেপাশে রয়েছে। আর তারা এতটাই সৎ যে আমরা কোটি টাকা দিয়েও তাদেরকে কিনে নিতে পারবো না, কারণ তারা সবাই রোজার দ্বারা প্রশিক্ষিত। খুবই মুশকিল হয়ে যাবে বস, বলতে গেলে অসম্ভব ব্যাপার। জাভেদ খুব ভয় পেয়ে গেল। রোজাকে এখনো সে মুখোমুখি দেখতে না পেলেও রনির কাছে শুনে বেশ বুঝতে পারছে 3 বছর আগের সেই রোজা একদম উল্টে গেছে। অতীতের সেই নির্মম ঘটনা, সেই প্রতিশোধে আগুনই রোজাকে এমন হয়ে যেতে বাধ্য করেছে। খানিক সময়ের জন্য জাভেদের মনে হলো সে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। রনি বলে উঠল, বস, আমার মনে হচ্ছে আপনার যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে বেরিয়ে পড়া উচিত। কারণ আমার মনে হচ্ছে আপনার ফ্যাক্টরিগুলোতে ওই রোজেই আগুন লাগিয়েছে। আর আমি খোঁজ নিয়ে দেখেছি মেয়েটা আপনাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। 3 বছর ধরে সে আপনাকে খুঁজছে। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে বেরিয়ে পড়ুন। জাভেদ প্রথমে ঘাবড়ে গেলেও পরে তার ভেতরকার ব্যক্তিত্ব জেগে উঠল। সে গর্জে উঠে বলল, একটা সামান্য মেয়ের জন্য আমি পালিয়ে যাব, এটা হতে পারে না। কোনো দরকার নেই। এখন তো তার পাশে তার সেই প্রেমিক নেই যে তাকে বাঁচানোর মতো। সেই আহমেদকে তো তার জীবন থেকে আমি আগেই সরিয়ে দিয়েছি। এখন কেউ নেই, তাই এখন থেকে যা হবে সব মুখোমুখি হবে। রোজা ফ্ল্যাটে ফিরে এসে ক্যাফের মুহূর্তগুলো বারবার মনে করতে থাকে। অন্ধকার ব্যালকনিতে বসে থাকা রোজা ধীরে ধীরে চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে। রাতের হিমশীতল বাতাস তার মুখে লাগলেও তার মনের মধ্যে আগুন জ্বলছে। আহমেদের বলা সেই কথাগুলো তাকে বিভ্রান্ত করে তুলেছে। আজ আহমেদের কথার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত শক্তি ছিল, দৃঢ়তা ছিল। একদিকে তার রাগ, অন্যদিকে সন্দেহ। সবকিছু মিলিয়ে এক গভীর দোটানায় ডুবে যাচ্ছে রোজা। সে কি আসলেই ভুল করেছে? আহমেদ কি আসলেই নির্দোষ? তার কি আর একবার যাচাই করা উচিত? আসলেই কি তার চোখের দেখা ভুল? এই চিন্তাগুলো তার মনের গভীরে ডুব দেয়, যেন শান্তির কোনো পথ খুঁজে পাচ্ছে না। রোজা যখন গভীর চিন্তায় মগ্ন, তখন ব্যালকনির দরজায় হালকা শব্দ হয়। কিছুক্ষণের পরেই অহনা হাতে কিছু ফাইল নিয়ে আস্তে আস্তে ব্যালকনির দিকে এগিয়ে আসে। এই ফাইলগুলো পুরনো আলমারি অনেক ভিতরে ছিল। আজই সে বের করে সমস্ত ফাইল সুন্দর করে পরিষ্কার করেছে। রোজার স্থির দৃষ্টি আর চোখ বন্ধ করে থাকা দেখে অহনা কিছুটা চিন্তিত হয়।
ম্যাম কি আবারও স্যারের সাথে ঝগড়া করে আসলো নাকি ভেবেই অহনার মুখটা হতাশায় ভরে যায়। এসব মান অভিমানের পালা অহনার আর সহ্য হচ্ছে না। কবে যে সবকিছু ঠিক হবে। ম্যাম আপনি ঠিক আছেন? অহনা নিচু স্বরে জিজ্ঞেস করলো, যেন রোজার মন থেকে কোনো চাপ না দেওয়ার কষ্ট হচ্ছে। রোজা চোখ খুললেও কোনো উত্তর দেয় না। তার মনের মধ্যে দোটানা তখনও গভীরভাবে বসে আছে, কিন্তু অহনার উপস্থিতি কিছুটা ভার লাঘব করে। রোজা আস্তে করে একটা দীর্ঘশ্বাস ফেলল। অহনা চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকলেও রোজা জানে সে তার পাশে আছে, তাকে বোঝে। এই মেয়েটা তো তার সাথে অনেক বছর ধরেই আছে। অবশেষে রোজা গলাটা নরম করে বলল, অহনা, ওনার সাথে আজ দেখা করতে গিয়েছিলাম। অহনা ফটাফট বলল। জি ম্যাম। রোজা ভ্রুকুচকে তাকাতেই অহনা বলে উঠল, আসলে সৌরভ ভাই রিয়াদকে ফোন দিয়ে বলেছিল যে স্যার আপনার সাথে দেখা করতে যাচ্ছে। রোজার মধ্যে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না, যেন সে আগে থেকেই এসব জানে। রোজা একইভাবে অহনাকে উদ্দেশ্য করে বলল, আমি ভেবেছিলাম উনিই দোষী, উনি আমাকে ঠকিয়েছেন, কিন্তু ওনার একটা কথা আমাকে বিভ্রান্ত করেছে। অহনা ধীর পায়ে এবং মনোযোগ দিয়ে শুনতে থাকে, কোনো মন্তব্য না করে, যেন রোজাকে পুরোপুরি নিজের মনের কথা খুলে বলার সুযোগ দেয়। রোজা তার সামনে যেন নিজেকে উজাড় করে দিতে চায়, কারণ অহনা শুধু তার অ্যাসিস্ট্যান্ট নয়, তার সবচেয়ে কাছের বিশ্বাসভাজনও। রোজা এবার হেলান দেওয়া থেকে উঠে বসে অন্যরকম কণ্ঠে বলে ওঠে, এটা সম্ভব না, উনি এরকম কাজ কিভাবে করতে পারে? ওনাকে আমি চিনি অনেক ভালো করে। যে মানুষটা আমাকে প্রথম থেকে এতটা, সে কিভাবে আমাকে ঠকাবে? উনি তো আমাকে কখনো তেমন ভাবে স্পর্শ করেনি, তাহলে এটা উনি করতেই পারেন না। অসম্ভব, এটা ওনার দ্বারা সম্ভব নয়। অহনা, তোর চোখ মিথ্যে বলছে না। আমার কোথাও ভুল হচ্ছে, আমারই ভুল হচ্ছে মনে হয়। রোজা যেন শান্ত থাকতে পারছে না, অশান্ত হয়ে গেছে তার মন মস্তিষ্ক। অহনার এখন রোজার এমন অবস্থা দেখে দুঃখ পাওয়া উচিত ছিল। আহমেদের জন্যে রোজার এরকম অস্থিরতা দেখে অহনা খুব খুশি হচ্ছে। তার মানে ম্যাম ও স্যারের জন্য চিন্তা করেন। তবে রোজার এসব কথার মানে এখনো বুঝতে পারছে না ম্যাম কিসের কথা বলছেন। অহনা জানে রোজা বাইরে থেকে খুব শক্ত এবং তাকে সম্মান করার পাশাপাশি অনেকেই তাকে ভয় পায়, কিন্তু অহনা এটাও জানে রোজার ভিতরটা অনেক নরম। তাই সে সাহস করে মৃদু স্বরে বলল, ম্যাম, স্যার কি আসলেই ভুল কিছু করেছে? কি এমন করেছেন উনি? আমি তো জানি উনি অনেক ভালো। আমি তো জানি উনি অনেক ভালো মানুষ এবং আমার মনে হয় উনি নির্দোষ। রোজা কোনো কথা বলে না, কিন্তু অহনার কথাগুলো যেন তার মনে খানিকটা ঢেউ তোলে। অহনার কথা বলার ধরন আর সুর তার মনের গভীরে পৌঁছয়। যদিও রোজা বাহ্যিকভাবে কঠিন, অহনার কথা শোনার পর সে কিছুটা চিন্তিতভাবে আবার নিজের ভিতরের দ্বন্দ্বে ডুবে যায়। রোজা দুই হাত দিয়ে নিজের মাথার চুল চেপে ধরে। রোজা কিছুক্ষণ চুপ করে থাকে, তার ভিতরে এক অদ্ভুত ভারাক্রান্ত অনুভূতি জেগে ওঠে। গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে রোজা ধীরে ধীরে বলতে শুরু করে, ওনার প্রতি আমার রাগটা হঠাৎ করেই এসেছে। তুমি জানতে চাও অহনা, এর পেছনের আসল কারণ? অহনা মনে মনে ঢোক গিলল। সে তো রাজিয়া রহমানের কাছ থেকে আগে থেকেই সব শুনেছে। হাঁ করে কিছু বলতে চাইলে রোজা তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, জানি মামনি তোমাদেরকে সব বলেছে, কিন্তু কিছুটা কমতি ছিল। এই এক কাহিনী বলেনি। ওনার প্রতি আমার রাগের আসল কারণটা মামনি তো নিজেও জানে না, তোমাদেরকে কিভাবে বলবে? অহনার মাথায় বাজ পড়ল। ম্যাম কিভাবে জানলো যে আন্টি আমাদের সব বলে দিয়েছে? পরে অহনা অদৃশ্য হাতেই নিজের কপাল চাপড়ালো। সে তো ভুলেই গিয়েছিল তার ম্যামের আড়ালে কিছু করলেও তো কোনো না কোনো ভাবে তার ম্যাম সব কিছু জেনে যায়। লুকিয়ে রেখেও লাভ হয় না। রোজা আগের মতোই ভাবান্তর, মাথাটা এলিয়ে দিয়ে বলল, মামনি তোমাদেরকে সব বলেছে, কিন্তু এই কাহিনী আমি আর তোমাদের স্যার ছাড়া আর কেউ জানে না অহনা।
অহনা অবাক হয়ে তাকালো রোজার দিকে। আসলেই কি তাই? তার মানে ম্যামের রাগের কারণটা স্যারের দেরি করে দেশে ফিরে আসা নয়। তাহলে আসল কারণটা কি? রোজা অহনার দিকে তাকিয়ে বলল। জানতে চাও? অহনা প্রথমে অবাক হয়, তার মনের কথাগুলো কিভাবে ম্যাম বলে দিচ্ছে। হ্যাঁ, সে আসলেই জানতে চায়। অহনা মাথা উপর নিচ করে ঝাঁকিয়ে বলে। আপনি বলেন, আমি শুনবো ম্যাম। রোজার গলা একটু ভারী হয়ে আসে। এক দীর্ঘশ্বাস ফেলে অতীতের সেই তীব্র স্মৃতির কথা বলে ওঠে। তুমি জানো অহনা, যখন উনি কানাডায় ছিল তখন ওনার যাওয়ার 1 বছর পর কানাডা থেকেই রীতা নামে কেউ একজন আমাকে ফোন করে জানায় যে উনি নাকি জেবা নামে একটা মেয়েকে পছন্দ করে আর ওর সাথে রিলেশনেও আছে। খুব তাড়াতাড়ি কানাডাতে তারা বিয়ে করবে। আমি তোমার স্যারকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, তাই তখন কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু আমার মনে সন্দেহ ঢুকে যায়। রোজার কণ্ঠ ক্রমশ ভারী হয়ে ওঠে। পরে আবার মজা ভেবে সেটা উড়িয়ে দিই, ভুলে যাই, আর মনে রাখিনি সেই কলটা। তবে মামুনির এই কথাটা সত্যি ছিল। ওনার দেরি করে দেশে ফেরা নিয়ে আমি মনে মনে একটু রাগ পুষে রাখি, কিন্তু সেটা সত্যি ছিল না, মিথ্যে রাগ। একটু হালকা পরিমাণ অভিমান, একটুও রাগ করিনি, শুধুমাত্র ওনাকে জ্বালানোর জন্য মিথ্যে রাগ করেছিলাম। উনি ফিরে আসলে ওনাকে একটু জ্বালাবো ভেবে রেখেছিলাম। এরপর যখন উনি দেশে ফিরে আসেন তখন আমি একটা জটিল কেস নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। ওই যে তথ্যমন্ত্রীকে যে এয়ারপোর্টে হামলা করা হয়েছিল, সেই কেসটা, যে কারণে ওনার সাথে তাৎক্ষণিক দেখা করতে যেতে পারিনি। পরে একদিন ডেট ফিক্স করি আর প্ল্যান করি যে স্টুডিওতে হঠাৎ করে দেখা করতে গিয়ে ওনাকে সারপ্রাইজ দিব। এই কারণে নিজের ফোনও বন্ধ করে রাখি। তাই তোমাদের স্যারও দেশে ফেরার পর থেকে আমার সাথে যোগাযোগ করতে পারিনি। এরই মধ্যে আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে জেবা নামে একটি নায়িকার অভিষেক হয়। চেনো তো তুমি নায়িকা জেবা? অহনা মাথা ঝাঁকিয়ে বলে। হ্যাঁ ম্যাম, ওই যে নায়িকাটা, সেই নায়িকাটা স্যারের পিছনে লেগে আছে। ওনার তো খুব বেশি হিট ছবি নেই, প্রায় সব ছবি ফ্লপ। রোজা মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, ওই নায়িকাটাই। আমি তো আর জানতাম না যে আমার কাছে যে কলটা এসেছিল এবং সেখানে যে মেয়েটার কথা বলা হয়েছিল সেই মেয়েটাই এই মেয়েটা। এর পরের তারিখ অনুযায়ী আমি স্টুডিওতে ওনার সাথে দেখা করতে যাই। ওনার কেবিনে ঢুকে আমি যা দেখলাম। রোজা এক মুহূর্ত থেমে গভীরভাবে শ্বাস নেয়। উনি আর ওই জেবা কেবিনে একসাথে ছিল। তাদের দুজনের পজিশনটা এমন ছিল যেন তারা খুব খারাপ কাজ করছিল। পরিবেশটাই এমন ছিল যে কেউ এক নেগেটিভ ভেবে বসবে। সোফাতে জেবা আধশ অবস্থায় ছিল আর একটা হাত ছিল ওনার কলারে, আর উনি জেবার কলারে রাখা হাতটা ধরে ওর উপরে ছিল। দরজার শব্দে তোমাদের আহাদ স্যার আমাকে দেখেই তখনই ভয় পেয়ে যায়। আমার ভুল বোঝা নিয়ে ভীত হয়ে পড়ে, কিন্তু জেবা তখনও তাকে ধরে রেখেছিল। মুখে ছিল বিরক্ত, যেন আমি সেখানে গিয়ে তাদেরকে ডিস্টার্ব করেছি। সেই দৃশ্যটা দেখে আমি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করতে পারছিলাম না আমার চোখের সামনে যা ঘটেছে। থমকে গিয়েছিলাম আমি। সেই মুহূর্ত থেকে আমার ভেতরের রাগ আর আস্থা হারানোর গল্প শুরু হয়েছিল। রোজার কথা বলার সঙ্গে সঙ্গে তার আবেগ যেন অহনার সামনে খুলে পড়ে। তার ব্যথা স্পষ্ট হয়ে ওঠে। রোজা চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকে, তার মনের সেই যন্ত্রণার কথা তুলে ধরে। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার চোখের সামনে যা ঘটছে। তোমাদের স্যারের চোখে সেই মুহূর্তে আমি ভয় দেখেছিলাম। উনি জানতো আমি ওনাকে কিভাবে দেখছি, কিন্তু সেই দিন থেকে আমি আর বিশ্বাস করতে পারিনি। আমার ভেতরের রাগটা চিরস্থায়ী হয়ে গিয়েছিল। রোজার কথা শুনে অহনাও থমকে যায়। তাহলে এই হলো আসল কাহিনী? অহনা কিছুক্ষণ চিন্তা করে, তারপর একটু সংকোচে এসে বলল। ম্যাম, একটা কথা বলি? রোজা নীরব থাকলো। অহনা আর অনুমতি পাওয়ার অপেক্ষা করলো না, নিজের মতো করে বলতে থাকলো। আমি জানি ম্যাম এই মুহূর্তে আপনি কি অনুভব করছেন, কিন্তু আমি সত্যি বলছি, স্যারের কোনো দোষ নেই। তিনি কখনোই জেবাকে পছন্দ করেননি। স্যারের মতন মানুষ এমনটা করতেই পারে না। এটা আসলে অসম্ভব।
আমার মনে হচ্ছে এর ভিতরে কোনো রহস্য আছে ম্যাম। আসলে সব সময় চোখের দেখা সত্যি হয় না। আপনি সেই পরিস্থিতির মাঝখানটা দেখছেন। হয়তো সেই পরিস্থিতির আগে দৃশ্যটা দেখলে এমন মনে হতো না ম্যাম। ম্যাম, আপনার হয়তো স্যারের কথা শোনা উচিত ছিল। রোজা মুখ ফিরিয়ে নেয়, যেন অহনার কথা শুনতে চাইছে, কিন্তু তার মনের মধ্যে দ্বন্দ্ব ভঙ্গ হয় না। অহনা তার কথাগুলোকে জোরালো করার চেষ্টা করে। ম্যাম, আপনি জানেন, আপনি যখন পাকিস্তানে গিয়েছিলেন সেই সময়ও ওই জেবা নামের মেয়েটা স্যারকে বিরক্ত করতে স্টুডিওতে গিয়েছিল। সেদিন নাকি স্যার ওই মেয়েটাকে চড় মেরেছিলেন। সৌরভ ভাইয়ের কাছে শুনেছি। আর সৌরভ ভাইও আমাদেরকে বলেছে যে ওই মেয়েটা নাকি স্যারকে অনেক আগে থেকেই ডিস্টার্ব করে, কিন্তু স্যার তো তাকে পাত্তাও দেয় না। স্যার হয়তো কঠিন পরিস্থিতির মুখোমুখি ছিল ম্যাম। আর একটু থেমে অহনা আবারও মিনমিন করে বলল, স্যার তো আপনাকে অনেক ভালোবাসে ম্যাম। রোজার বুকটা ধক করে উঠল। এটা যে তার অজানা তা তো নয়। লোকটা তাকে কতটা ভালোবাসে সেটা তো বেশ ভালো করেই জানা তার। রোজা কিছুটা নরম হয়, কিন্তু তার মধ্যে এখনো সংশয় বিদ্যমান। অহনা তাকে বোঝাতে চেষ্টা করে। ম্যাম, দয়া করে স্যারকে কিছু বলার সুযোগ দিন। স্যার আপনাকে সত্যিই ভালোবাসে এবং এই কারণে সব কিছু খারাপ হতে দেওয়া উচিত নয়। রোজা ক্ষীণ হেসে বলল, এর মধ্যেই ওনার হয়ে সাফাই গাইতে শুরু করলে অহনা। উনি দেখছি আমি বাদে আমার টিমের সবাইকে ইমপ্রেস করে ফেলেছে। এক কাজ করো, আমার কাছে রিজাইনমেন্ট লেটার জমা দিয়ে সবাই ওনার হয়ে কাজ করা শুরু করে দাও। অহনা বুঝতে পারল তার ম্যাম নিজের দুর্বলতা লুকাতে কথা এড়িয়ে যাচ্ছে, তাই অহনার খানিক হেসে আর কিচ্ছু বলল না। রোজা আবারও গ্রিল দিয়ে ব্যস্ত শহর দেখতে দেখতে নিজের ভাবনায় ডুব দিল। অহনা রোজার দৃষ্টি দেখতে পেয়ে ধীরে ধীরে বলল, ম্যাম, আমি কি জেবাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করব? আমি মনে করি এই ঘটনা পরিষ্কার করা দরকার। এই মেয়ে যদি সত্যিই স্যারকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে ওকে 2 দিন আমাদের স্পেশাল ডোজ দিলেই সব কিছু গড়গড় করে বলে দেবে। রোজা কিছুক্ষণ চুপ থেকে অহনার কথা ভাবতে লাগলো। অহনার সজাগ চেহারা এবং দৃঢ় প্রত্যয় দেখে রোজা একটু আশ্বস্ত হয়। তারপর সে হতাশার সুরে বলে, কিন্তু জেবা তো এখন দেশের একজন বড় নায়িকা। এইভাবে তাকে ধরা বা মুখোমুখি করা সম্ভব নয়। অহনার মনটাই খারাপ হয়ে গেল। রোজা হঠাৎ করেই ঠোঁট গোল করে একটা বড় শ্বাস ছেড়ে পড়ল। আচ্ছা, এসব বাদ দাও, যা হবে দেখা যাবে। দেখি তোমার স্যার নিজেকে নির্দোষ প্রমাণ করতে কিছু করে কিনা। অহনা মনে মনে বলল, স্যার জীবনে কিছু করবে না, করলে আগেই করতো। স্যার হয়তো নিজেও দেখতে চায় আপনার বিশ্বাসের দৌড় কতটা। রোজা এবার অহনার হাতে থাকা ফাইলগুলোর দিকে তাকিয়ে বলে উঠল। এমন ফাইল কোথা থেকে নিয়ে এলে? অহনা বলে উঠল, ম্যাম, স্টোর রুমে আপনার যে পুরনো আলমারিটা রয়েছে সেটা থেকে এগুলো পেয়েছি। আসলে স্টোর রুমটা আজকের পরিষ্কার করলাম তো, আলমারিটা পরিষ্কার করার সময় এই ফাইলগুলো পেলাম, তাই আপনাকে দেখাতে নিয়ে এলাম যে এগুলো এখন দরকার কিনা। রোজা অহনার হাতে থাকা ফাইলগুলোর দিকে তাকিয়ে বলে উঠল, এগুলো আমার চাকরিতে জয়েন করার সময়কার ফাইল আর গত বছরের কিছু কেসের ফাইল। হয়তো এখন দরকার নেই, ঠিকঠাক করে গুছিয়ে রেখে দাও। অহনা মাথা নাড়িয়ে বলল। ওকে ম্যাম। অহনা চলে যেতে নিলেই রোজা বলে উঠল, আমাকে 1 কাপ কফি দিয়ে যেও তো অহনা। অহনা মিষ্টি হেসে মাথা নাড়িয়ে চলে গেল। আহমেদ বিছানায় উপুর হয়ে মনমরা হয়ে পড়ে আছে। তার মনের অবস্থা যেন অন্ধকারে ডুবে গেছে। অতীতের সেই স্মৃতি তার মাথায় ঘুরছে। রোজের রাগ, জেবার সাথে তাকে দেখার পর রোজার চোখের পানি, আর এই মুহূর্তে তার প্রতি অনুভূতি। ঘরের কোনায় রাখা একমাত্র গিটার তার দিকে তাকিয়েছিল, যেন সেও তার দুঃখের সুরে সুর মেলানোর চেষ্টা করছে। সে ঘড়ির দিকে তাকায়, সময় যেন থমকে গেছে। বিছানায় শুয়ে থাকা আহমেদ নিজের মধ্যে সংকুচিত হয়ে পড়ে। মাঝে মাঝে কানের কাছে ভেসে আসা রোজার কথাগুলো তাকে আরও বিষণ্ণ করে দিচ্ছে।
ভাবতে ভাবতে সে আকাশের দিকে তাকায়, যেন সেখানে উত্তর খুঁজছে। মাঝে মাঝে সে রোজাকে বোকা উপাধি দিয়ে বসে। না হলে কি তার শুধু সে দৃশ্যটুকু দেখেই মেয়েটা তাকে অবিশ্বাস করতে পারে? তার কথাটা একটু শুনলে কি হতো? আহমেদের মাঝে মাঝে এটা ভেবেও খারাপ লাগে যে রোজা যখন সবকিছু জানতে পারবে তখন সে নিজেই নিজেকে কতটা অপরাধী মনে করবে। তখন সে নিজেই তার এতদিনের রাগের জন্য কষ্ট পাবে। হঠাৎ সৌরভ দরজায় কড়া নাড়ে। ঘরে প্রবেশ করে সে কিছুটা চিন্তিত হয়ে বলে, স্যার, আপনার গানের রেকর্ডিং আছে, প্রডিউসার চলে এসেছে, অপেক্ষা করছে আপনার জন্য। আহমেদ প্রথমে উত্তর দেয় না। সৌরভ তার মনমরা অবস্থাটা বুঝতে পারে, এমনকি কারণটাও ধরতে পারে। আজ পর্যন্ত সে আহমেদের কখনো মনমরা হয়ে থাকতে দেখেনি। যখনই দেখেছে তখনই তার মন খারাপের পিছনে কারণ ছিল একমাত্র রোজা। সৌরভ আবার বলতে শুরু করে, স্যার, শেষ বিকেল সিনেমার টাইটেল সংটার রেকর্ডিং আজকে হবে। সিনেমার সকল অভিনেতা অভিনেত্রীরা খুব তাড়াতাড়ি চলে এসে পৌঁছায় যাবে। আপনার গান শুনতে সবাই অপেক্ষা করছে স্যার। রেকর্ডিংয়ের আগে একবার রিহার্সাল করে নিলে ভালো হয় স্যার। আহমেদ দীর্ঘশ্বাস ফেলে। সৌরভ বুঝতে পারে আহমেদ কোথায় আটকে আছে। সে ধীরে ধীরে বলল, এমন বলবেন না স্যার, শিডিউল ঠিক হয়ে গিয়েছে, প্রডিউসারও চলে এসেছে। আর আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে হয়তো ম্যামের প্রতি আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন স্যার। গান তো আপনার অভিব্যক্তির মাধ্যম। এ কথা শুনে আহমেদ কিছুটা দৃষ্টি ফিরিয়ে আনতে চেষ্টা করে। সেই মনে মনে ভাবে, হঠাৎ করেই আহমেদ করুণ কণ্ঠে বলে ওঠে, সৌরভ তড়িঘড়ি করে বলে উঠল, কি বলছেন স্যার? ম্যাম আপনাকে ভুলে যাবে কেন? ম্যাম আপনাকে মনে রেখেছে দেখেই তো সারা দিন রাত ঝগড়া করছে শুধু। আপনাকে ভুলে গেলে কি আর ঝগড়া করতো নাকি? সৌরভের বোকা বোকা কথায় আহমেদ ফিক করে হেসে দিল। সৌরভের মনটাও প্রশান্তিতে ভরে গেল তার স্যারের মুখে হাসি দেখে। সে তো এটাই চাইছিল। নিজের হাসিটা বজায় রেখে আহমেদের বলল,